এবারের এই 24-এর যে জুলাই আগস্টের গণঅভ্যুত্থান, এর মধ্যে দিয়ে অনেক নেতৃত্ব বেরিয়ে এসছে, শুধু কেন্দ্রীয় হবে না, বিভিন্ন জেলায়, বিভিন্ন উপজেলায়, বিভিন্ন সংগঠনে, বিভিন্ন প্রতিষ্ঠানে। আমার বিশ্বাস দেখলেন আমরা যদি কাজে লাগাতে পারি, তাহলে আগামী দিনের চ্যালেঞ্জ যেটা, সেটা মোকাবেলার জন্য আমাদের নিজেদেরই যোগ্যতা বাড়বে। আর না হলে আমাদের তো বয়স হয়ে গেছে আর কি, আমরা মনে করি আর কি, যেটা সেটা হলো যে নতুন নেতৃত্ব আসতেই হবে আর কি। এই কষ্ট তো আমাদের সবার আছে। এই আমাদের এই সবাই আমার যাদের এই ছাত্র ভাই বোনদের নেতৃত্বে এই রাজনৈতিক দল, বিভিন্ন সামাজিক সংগঠন, শ্রমিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, সাধারণ মানুষ, তারা যদি লড়াই না করতো, তো আমি তো এতদিন জেলে থাকতাম। সরকার যদি এখনো থাকতো, আমাদের 18 তারিখে গ্রেপ্তার করা হয়েছে অস্ত্র এবং বিস্ফোরক দ্রব্য আইনে, এবং 6 তারিখে রাত্রে সন্ধ্যায় বাইর হয়েছি। সহকর্মী বললাম এই জন্য যে একসময় আমিও সাংবাদিকতা করতাম। আমি মনে করি যে আজকের আলোচনা মূলত ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের পক্ষ থেকে যে একটা ড্রাফট এখানে উপস্থাপন করা হয়েছে তার উপর, কিন্তু এর আলোচনা করতে গিয়ে এতক্ষণ ধরে আমরা যা আলোচনা করেছি যদি হিসাব করা হয়, তাহলে শতকরা 70% হবে এর বাইরে। তবে এর কোনো আলোচনায় অপ্রাসঙ্গিক না, একটু প্রাসঙ্গিক আলোচনা। তবে মনে হয় যে এই বিষয়গুলি আরও স্পষ্ট আলোচনা আমরা করতে পারবো সেই প্রসঙ্গে যখন কোনো আলোচনা হবে সেখানে। দুর্ভাগ্য এই যে সেসব আলোচনায় আমাদের নারীদেরকে উপেক্ষা করা হয়েছে। আমাদের বিভিন্ন সংস্কার কমিশন বলেন, ঐক্যমত্য কমিশন বলেন, সব জায়গাতেই। কাজেই সুযোগই যদি তারা না পায়, তাহলে কি করা যায়? আর এটা যে সরকার করেছে তা না, বিভিন্ন রাজনৈতিক দলের যে ডেলিগেশন সেখানে গেছে, অংশ নিচ্ছে, তার মধ্যেই বা কয়জন নারী? কাজে এই অভিযোগ থেকে কেউ মুক্ত না। এই অভিযোগ মাথায় নিয়েই আসুন আমরা আলোচনা করি কিভাবে আমরা এটা পরিবর্তন আনতে পারি, কাঙ্ক্ষিত পরিবর্তন। এবং সে আকাঙ্ক্ষাটা মূলত আমাদের নারীদের আকাঙ্ক্ষাই হওয়া উচিত, আমাদের আকাঙ্ক্ষা না। তো সে নিয়ে আলোচনা করার আগে আমি প্রথম একটু বলতে চাই, সেটা হলো একটু আগে আপা যেটা বলেছেন যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অভিযোগ করতে পারবে। শুধু কি মানে সরকারের থেকে অর্থায়ন যারা পাবে তাদের জন্য এটা প্রযোজ্য না? বাকি যেসব প্রার্থীরা থাকবে তাদেরকে তো নির্বাচন শেষে একটা আর্থিক সাবমিট করতে হয়। তাদের ব্যাপারে তো কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এরকম অভিযোগ করলে তার বিচার করার বা এটার কোনো সুযোগ নাই। কাজে এই আইনে যারা প্রাপ্য হবেন তাদেরকেও আলাদাভাবে, এটাই ওনারা যেটা এতক্ষণ বলতেছিলেন যে নারীদেরকে আরও বেশি সংকটের সম্মুখীন করা হয়, ঝামেলার সম্মুখীন করা হয়, এই ধারাটা আমার মনে হয় 17 তাদের জন্য আর একটা অতিরিক্ত চাপ হবে আর কি। না হওয়া ভালো, অন্য প্রার্থীদের যা হবে তাদেরও তাই হবে, কারণ তাদের এই ব্যয়টা কিন্তু পুরা নির্বাচনী ব্যয়ের একটা অংশ মাত্র। শুনেছেন আপনারা, আমাদের এক বোন বলেছে যে এখনও তো আইন হয় নাই যে মাথা পিছু 10 টাকা হারে নির্বাচনী ব্যয় হবে, এটা নাই এখনও 25 লাখ টাকা। যদি হয় 10 টাকা হারে, আমার এক বোন বলেছেন যে ফকিরও ভিক্ষা নিয়ে দোয়া করতে চায় না 10 টাকা পেলে আর কি। তা আপনি একজন ভোটারকে আপনি তাকে দেওয়ার কথা বলছি না, কিন্তু তার কাছে পৌঁছার জন্য যে ব্যয় দরকার, এই ব্যয় ওইভাবে হবে না আসলে আর কি। কিন্তু তারপরেও ব্যাপারটা হচ্ছে যে আমরা যা দাবি করব সবই আদায় হবে এমন না, যতটা হবে সেই নিয়মের মধ্যে আমাদেরকে চলতে হবে। এখন তো তার চেয়েও কম, যদি সরকার এই কমিশনের অনুরোধ অনুযায়ী 10 টাকা হিসাব করে দেয়, তাহলে 30 থেকে 60 লাখ টাকা পাবে। কারণ আমাদের দেশে যত কনস্টিটুয়েন্সি আছে, হয়তো 2.5-3 লাখ থেকে আরম্ভ করে 6 লাখ পর্যন্ত ভোটার আছে আমাদের। কাজেই টাকা তো বেশি পাবে তারা আর কি। এবং এটার বেশিরভাগই শহরের প্রার্থী। এবং আমার ধারণা আর কি যে এই আইনের মতো যদি সব আইন থাকতো, তাহলে বলা যেত আর কি যে তাদের কোনো সহযোগিতার প্রয়োজন নাই। আমাদের রাজনৈতিক দলগুলি যখন মনোনয়ন চাই, আমরা মনোনয়নের প্রার্থী চাই আমরা, তখন কিন্তু বহু প্রার্থী, আমাদের একটা কলাম আছে যে আপনার দলের থেকে নির্বাচনে সহায়তার প্রয়োজন হবে কি না। বেশিরভাগ প্রার্থী বলে যে প্রয়োজন হবে না। আপনার আরেকটা সংকট আমি এখানে দেখলাম যে আপনারা দলীয় প্রার্থীদের মধ্যে কারো সহযোগিতা লাগবে কি লাগবে না জানতে চাওয়ার কথা বলেছেন।
স্বতন্ত্র প্রার্থীদের ব্যাপারে এই কথা বলেন নাই আপনারা। এটা আমার মনে হয় এটা আপনি একটু সংশোধন করতে হবে, কারণ স্বতন্ত্র প্রার্থীর মধ্যে কেউ থাকতে পারে যার সহযোগিতার প্রয়োজন নাই। এখন এই যুগান্তরের নাম নাকি সালমা আলী, উনি ইলেকশন করছেন স্বতন্ত্র, ওনার কি সাহায্য দরকার আছে? কাজে এটাও আপনারা যদি বিবেচনায় নেন ভালো হবে। আর অনেকেই বিভিন্ন কনসার্ন প্রকাশ করেছেন। আমার কাছে মনে হয় যে এখানে বলা আছে যে প্রত্যেক প্রার্থী তার মনোনয়ন কনফার্ম হওয়ার পরেই শুধু দলের কাছে ফান্ডটা যাবে, দল সেই প্রার্থীর অনুকূলে ব্যাংক ট্রান্সফার করবে এবং সে কীভাবে খরচ করবে এই ব্যাপারে প্রশিক্ষণের একটা আয়োজনের পরামর্শই আইনে আছে। আরও যদি ডিটেলে যেতে হয় তাহলে আরেক ধারা যেটা আছে 20-এ, যে সংসদ কর্তৃপক্ষ বিধি প্রণয়ন করতে পারবে। কাজেই এই নিয়ে আমি সমস্যার কিছু দেখতেছি না আর কি। এটা নিয়ে বোধ হয় আমার মনে হয় মানে না একটা। তবে আপনি 12-তে যদি একটু দেখেন যে তবে শর্ত থাকে যে নির্বাচনে অংশগ্রহণের নামে অনুমোদন গ্রহণ ও মানে এই কারণেও শাস্তিযোগ্য অপরাধ হবে এবং যথাযথ ব্যবহার না করা। এখন অংশগ্রহণের নামে অনুমোদন গ্রহণ করার কোনো সুযোগ নাই তো, কারণ তার মনোনয়ন চূড়ান্ত হলে নির্বাচন কমিশনের সেই তথ্য অনুযায়ী শুধু তাকে অনুদান দেওয়া হবে, তার আগে তো দেওয়ার প্রশ্ন নাই। কাজে এই নামে নেওয়ার কোনো সুযোগ নাই। আপনি যদি বলেন যে অংশগ্রহণের নামে অনুদান গ্রহণ করে তার যথাযথ ব্যবহার না করা শাস্তিযোগ্য অপরাধ, ঠিক আছে। ওর বদলে যদি করে শব্দটা দেন তাহলে ঠিক আছে। আদারওয়াইজ এটাও একটা অপরাধ যে নির্বাচনে অংশগ্রহণের নামে টাকা নিলে, নামে টাকা নেওয়ার কোনো সুযোগ আপনাদের আইনে নাই। কাজে এটা আপনারা একটু খেয়াল করবেন দয়া করে আর কি। এই জিনিসগুলো আমি বলতে চাই। আরেকটা হলো যে এখানে আমাদের অনেক সহকর্মী অনেক বক্তব্য রাখছেন, এগুলো নিয়ে কনটেক্সট করার কিছু নাই। দেখেন আমি নিজে প্রথমেই আমাদের যে জুলাই আগস্টে আমাদের যে যারা শহীদ হয়েছেন এবং তার আগের 16 বছর 15 বছর যারা অবিরাম লড়াই করেছেন, গুম হয়েছেন, খুন হয়েছেন, শহীদ হয়েছেন, তাদের স্মৃতির প্রতি যদি আমরা শ্রদ্ধা জানাতে চাই, এটা কোনো বক্তৃতার বিষয় না, এটা তাদের আকাঙ্ক্ষা অনুধাবন করে সেটা বাস্তবায়নের বিষয়। যারা আহত হয়েছেন, যারা বন্ধ হয়ে গেছেন, তাদের প্রতি যদি দায়বোধ থাকে আমাদের, তাহলে তো আমাদের কিছু করতে হবে। এখন আপনাকে বুঝতে হবে আর কি যে এখানে আমাদের সহকর্মীরা 2-1 জন বলেছেন যে আমরা একটু পিছনের দিকে যাচ্ছি। আপনার তো দেশে এখন কোনো রাজনৈতিক দলের নারী মনোনয়ন দেওয়ার কোনো বাধ্যবাধকতা নাই। সেখানে যদি 5% যেটা বলেছেন, এটা কিন্তু 5% নাই, শব্দগুলির ভুল উচ্চারণ করা হয়। আইনে যেটা প্রস্তাব করা হয়েছে, যেটা সংশোধন হবে, সেটা 10%। আর এই 5% বলা হয়েছে এক ধরনের, এটা মানে নিজেদের মধ্যে একমত হওয়া যে এই নির্বাচনে অনন্য কমপক্ষে 5% মনোনয়ন যেন দেওয়া হয়। এটা কোনো লিখিত ডকুমেন্টে নাই। ডকুমেন্টে যেটা আছে সেটা হলো 10%, যেটা আগামী সংসদে আইনের মাধ্যমে বাস্তবায়িত হবে। কারণ আইন না পরিবর্তন করলে আপনি এটা বাস্তবায়ন করতে পারবেন না। সেটা বলা আছে 10% এবং সেটা 5% করে 33%-এ পৌঁছানো। মজা হলো 33% যখন বলেন আপনারা, এটা হলো দলের নেতৃত্বের ব্যাপারে, এটা নমিনেশনের ব্যাপারে না। আরপিওতে 33% বলা হয়েছে দলের নেতৃত্বের ব্যাপারে। সেটাও আমরা অর্জন করতে পারি নাই, দুর্ভাগ্য আমাদের। কিন্তু অর্জন করা অসম্ভব এটা বলছি না, কিন্তু চেষ্টা করতে হবে। এই যে আন্দোলনটা গেল, এই আন্দোলনের মধ্যে দিয়ে আমাদের প্রচুর নারী নেতৃত্ব বেড়ে আসছে। অতএব আগামী দিনে আমাদের দলের নেতৃত্বেও এই সংখ্যা বাড়ানোর একটা সুযোগ হয়েছে এখন, যেটা এতদিন বেড়ে আসে নাই, কিন্তু সবসময় হয় এটা। আমরা 6-9 গণ-অভ্যুত্থানে দেখেছি, তার মধ্যে দিয়ে বেশ কিছু নেতৃত্ব বেড়ে এসছে। 90-এর ছাত্র গণ-অভ্যুত্থানে আমরা দেখেছি, তার মধ্যে দিয়ে বেশ কিছু নেতৃত্ব বেড়ে এসেছে। এবারের এই 24-এর যে জুলাই আগস্টের গণ-অভ্যুত্থান, এর মধ্যে দিয়ে অনেক নেতৃত্ব বেরিয়ে এসছে। শুধু কেন্দ্রীয় হবে না, বিভিন্ন জেলায়, বিভিন্ন উপজেলায়, বিভিন্ন সংগঠনে, বিভিন্ন প্রতিষ্ঠানে। আমার বিশ্বাস দেখলেন আমরা যদি কাজে লাগাতে পারি, তাহলে আগামী দিনের চ্যালেঞ্জ যেটা, সেটা মোকাবেলার জন্য আমাদের নিজেদেরই যোগ্যতা বাড়বে। আর না হলে আমাদের তো বয়স হয়ে গেছে আর কি, আমরা মনে করি আর কি, যেটা সেটা হলো
যে নতুন নেতৃত্ব আসতেই হবে আর কি। এই কষ্ট তো আমাদের সবার আছে। এই আমাদের এই সবাই আমাদের এই ছাত্র ভাই বোনদের নেতৃত্বে এই রাজনৈতিক দল, বিভিন্ন সামাজিক সংগঠন, শ্রমিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, সাধারণ মানুষ, তারা যদি লড়াই না করতো তাহলে তো আমি তো এতদিন জেলে থাকতাম। এই সরকার যদি এখনো থাকতো, আবার 18 তারিখে গ্রেপ্তার করা হয়েছে অস্ত্র এবং বিস্ফোরক দ্রব্য আইনে, এবং 6 তারিখে রাত্রে সন্ধ্যায় বাইর হয়েছি।